বা যে কোনো ডেটাকে মোটামুটি আমরা ফার্স্টে ধরে নিই এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর নর্মালের সাথে ওটাকে কম্পেয়ার করি, কম্পেয়ার করে দেখি যে কতখানি পার্থক্য, ওই পার্থক্যর পরিমাণটা শুধু একটু ক্যালকুলেট করি, দেন নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্র দিয়ে আর বাদ বাকি সব অ্যানালাইসিস করে দিই, মোটামুটি আমাদের অ্যানালাইসিসটা পারফেক্ট হয়ে যায়। আমি সেক্সিডিভিশনের মিনিমাম মনে হয় 25টা না 26টা ইয়া দেখছি অ্যাসাইনমেন্ট। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এখানে অনেক কিছু আছে, দেখি এখানে মেইনলি নর্মাল ডিস্ট্রিবিউশনটাই দেওয়া আছে। এই যে কার্ভ দেখা যাচ্ছে, এটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ। এগুলো কিছু লাগবে না, মানে এই স্লাইডের মধ্যে অনেক কিছু আছে, এটা হলো বই, তো ওই জন্য আমি এই বইয়ের সব কিছু পড়তে হবে না বিধায় আমি একটা ছোট স্লাইড করেছিলাম যে এখান থেকে নিয়ে যা যা আমার লাগবে সেগুলো নিয়ে এখানে সবই আছে, এখানে যা যা আছে এখানে তার সব কিছুই আছে। এই যে দেখেন, এটা হলো আমার স্লাইড। এখানে দেখেন এই যে দুইজন ভদ্রলোককে দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর চেহারার দুইজন ভদ্রলোক। একজনের নাম হচ্ছে আব্রাহাম ডি মুইভার এবং আরেকজনের নাম হচ্ছে কার্ল এফ গস, মানে নর্মাল গস বলা হয়। তো আব্রাহাম ডি মুইভার ইনি হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি ফাংশন আছে, মানে আমরা যেমন বাইনোমিয়ালের প্রবাবিলিটি ফাংশন দেখেছি, পয়সন ডিস্ট্রিবিউশনের যেমন প্রবাবিলিটি ফাংশন দেখেছি, যে সূত্রটা আর কি, যে ফর্মুলাটা, সেরকম নর্মাল ডিস্ট্রিবিউশনেরও একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আছে। তো সেই ফাংশনটা ড্রাইভ করেছে মানে সেই ফাংশনটা ড্রাইভ করেছে আব্রাহাম ডি মুইভার। আর কার্ল এফ গস হচ্ছে ইনি মানে মোটামুটি নর্মাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ড্রাইভড বাই গস, ওই সূত্রটা ড্রাইভ করেছে হচ্ছে গস ইনি। আর নর্মাল ডিস্ট্রিবিউশনটা মেইনলি আবিষ্কার করেছে বা ডিসকভার করেছে 1733 সালে, যে ডিসকভার্ড ইন 1733 by the Moivar as an approximation to the binomial distribution when number of trial is large. আমরা binomial distribution-এ আমরা জানি যে নাম্বার অফ ট্রায়াল থেকে ফিক্সড নাম্বার অফ ট্রায়াল, 5 বার 10 বার 15 বার 20 বার এরকম একটা ফিক্সড নাম্বার অফ ট্রায়াল, যে আমরা একই ঘটনা মানে একটা এক্সপেরিমেন্ট বারবার রিপিট করব। তো কয়বার রিপিট করব, রিপিটেড সংখ্যাটা আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে। আর নর্মাল ডিস্ট্রিবিউশনটা কখন হবে, ওই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটাই মনে করেন যে আমার যখন এক্সপেরিমেন্টের সংখ্যা মানে রিপিট করতেছি আমি অনেকবার লার্জ নাম্বার অফ টাইমস, আমি যদি ওই একই জিনিস একই কাজ আমি রিপিট করতেই থাকি, তো তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে। শুধু বাইনোমিয়ালই না, সেন্ট্রাল লিমিট থিওরামের মাধ্যমে আমরা জানতে পারি যে এই দুনিয়ার যত ডিস্ট্রিবিউশন আছে, মোটামুটি যত ডিস্ট্রিবিউশন আছে সবগুলোরই যদি আমরা স্যাম্পল সাইজ বা এন এর মান যদি অনেক বড় করে দিই, অনেক বড় মনে করেন যে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ মানে অগণিত অনেক সংখ্যা যদি বিশাল বড় করে দিই এন এর মানটা, তখন প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনই নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এটাই হচ্ছে সেন্ট্রাল লিমিট, এটাকে বলা হয় সেন্ট্রাল লিমিট থিওরাম। এই যে এখানে বলেছে যা দ্য ইম্পর্টেন্স লাইস ইন সেন্ট্রাল লিমিট থিওরাম, মানে সেন্ট্রাল লিমিট থিওরামের গুরুত্বটাই এটা যে হুই স্টেট দ্যাট the sum of a large number of independent random variable, যেমন বাইনোমিয়াল হোক, পয়সন হোক, এক্সেট্রা, মানে যে কোনো ডিস্ট্রিবিউশনে হোক না কেন, যদি সামেশন মানে কি যোগফল, সামেশন অফ লার্জ নাম্বার মানে অনেক বিশাল একটা সংখ্যা এন এর মানটা যদি অনেক লার্জ হয়, স্যাম্পল সাইজ যদি অনেক বেশি হয়, তখন ওই ইন্ডিপেন্ডেন্ট যে এক একটা র্যান্ডম ভেরিয়েবল, মানে x1 একটা র্যান্ডম ভেরিয়েবল, x2 একটা র্যান্ডম ভেরিয়েবল, x3 একটা র্যান্ডম ভেরিয়েবল। এখন x1 x2 x3 কি, x1 x2 x3 ওই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের নাম্বার অফ সাকসেস, আমি ট্রায়ালের সংখ্যা মানে যত বাড়াবো x1 x2 x3 এরকম করতে র্যান্ডম ভেরিয়েবলের সংখ্যাও কিন্তু ততই বেড়ে যাবে। এখন সবগুলো র্যান্ডম ভেরিয়েবলকে যদি যোগ করা হয় তাহলে ওই যোগফলটা, ওই সামেশনটা সবসময় নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। এটা হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরামে বলা আছে। সরি বলেন। আমাদের হচ্ছে যখন আমরা দেখব
বা পয়সন দাম বেড়ে গেছে কেন? থেকে যেটা আমরা দেখতে পাই না, নাম্বার অফ লার্জ হিউজ পরিমাণ যখন ট্রায়াল থাকে তখন আমরা সেটা পয়সন বলেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানেও সেই একই কাহিনী হচ্ছে যে নাম্বার অফ মানে হিউজ পরিমাণ একটা সংখ্যা থাকবে সেখানে, তাহলে এখানে নরমালের কি দরকার ছিল? আমরা তো পয়সন না না, আমরা পয়সন দিয়ে সবকিছু হচ্ছে না। পয়সন ডিস্ট্রিবিউশনটাই কি ছিল? পয়সন ডিস্ট্রিবিউশনটাই ছিল হলো নাম্বার অফ ট্রায়ালের সংখ্যা লার্জ, কিন্তু নাম্বার অফ সাকসেসের সংখ্যা খুবই কম। আমরা ওটা ছিল একটা আলাদা ডিস্ট্রিবিউশন, ওইটার ক্রাইটেরিয়াই ছিল একদম আলাদা। এখন নর্মাল ডিস্ট্রিবিউশনটা কি ডিস্ট্রিবিউশন? নর্মাল ডিস্ট্রিবিউশন কিন্তু কোনো ডিসক্রিট ডিস্ট্রিবিউশনই না, এটা হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এটার ক্রাইটেরিয়া পুরো আলাদা, এটার মানে এটার একটা কার্ভ আলাদা, এটা সমস্ত বৈশিষ্ট্যই আলাদা, ক্যারেক্টারিস্টিক্স পুরাটাই আলাদা। কিন্তু শুধু মিলটা কোথায় পয়সনের সাথে? পয়সনের সাথে মিলটা শুধু এক জায়গায়, যে নাম্বার অফ ট্রায়ালের সংখ্যা যখন বেশি হবে, তাছাড়া আর বাদ বাকি সব ক্রাইটেরিয়া মানে ইয়া থেকে আলাদা। এই জন্যই নর্মাল ডিস্ট্রিবিউশনটার উদ্ভব। তাছাড়া যদি আমার বাইনোমিয়াল পয়সন এগুলো দিয়ে সবকিছু হয়ে যেত, সব মানে মোটামুটি সব প্রবলেম সলভ হয়ে যেত, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন আসতো না। নর্মাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে টোটাল সমস্ত ডিস্ট্রিবিউশন থেকে এর ক্রাইটেরিয়াগুলো আলাদা, কারণ নর্মাল ডিস্ট্রিবিউশন রিয়েল লাইফের ডাটা নিয়ে কাজ করে। আর মোটামুটি বাইনোমিয়াল পয়সন এগুলো সবকিছু আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন ধরে নিই, এরকম ডিস্ট্রিবিউশন টোটালি পাওয়াই যায় না রিয়েল লাইফে। কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই টাইপস মানে এই ডিস্ট্রিবিউশনের ডাটা বা নর্মাল ডিস্ট্রিবিউটেড ডাটা আমরা হচ্ছে কি নর্মাল রিয়েল লাইফে আমরা দেখতে পাই, এবং রিয়েল লাইফে ওইগুলো নিয়ে মানে রিয়েল লাইফে যে কোনো কিছু নিয়ে যখন আমরা হচ্ছে গবেষণা বলেন, রিসার্চ বলেন, যেটাই করি না কেন, সেটার সাথে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনটার সাথেই মেইনলি বেশি আমরা করি, নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথেই কম্পেয়ার করি, যেটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো কিনা দেখি। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো যদি হয়, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনে মিন, মিডিয়ান, মোড, এখানে তো সূত্র সবকিছু দেওয়াই আছে, সেই সূত্র অনুযায়ী রিয়েল লাইফের ডেটাগুলোকে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, মানে পয়সনেরও যেরকম নাম্বার অফ স্যাম্পল অনেক লার্জ হবে, নর্মালেরও সেরকম লার্জ হবে। না শুধু এই দুইটা ডিস্ট্রিবিউশনই না, আরো অনেক ডিস্ট্রিবিউশন আছে, বেটা ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, তারপরে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, সব কিছুরই হচ্ছে ক্রাইটেরিয়া যখন দেখবেন নাম্বার অফ স্যাম্পল বা এন এর মান 0 থেকে ডট 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 ইনফিনিটি। শুধুমাত্র বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনেরই এন এর মান 0 থেকে ডট 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 করতে করতে এন পর্যন্ত, মানে নাম্বার অফ ট্রায়াল থাকবে ফিক্সড। আর হচ্ছে বার্নলি ডিস্ট্রিবিউশন হচ্ছে বার্নলি, সেটার ট্রায়াল সংখ্যা থাকবে মাত্র মানে একটা, মাত্র একটা, একবারই একটা ঘটনা ঘটবে। মানে বার্নলি ট্রায়ালে থাকে এন এর মান 0 এবং 1, 0 এবং 1। মানে 0 আসবে কখন? যদি মনে করেন একটা কয়েন যদি আমি একবার টস করি, তো আমার হেড আসলে আমি ধরলাম যে সেটা হচ্ছে আমার সাকসেস। তো হেড যদি আসে তাহলে 1, হেড যদি না আসে তাহলে 0। তার মানে ওই ডিস্ট্রিবিউশনটা মানে মাত্র একবার, মানে বার্নলি ট্রায়ালটাকে বলা হয় বাইনোমিয়ালের একটা একক, বাইনোমিয়ালের একটা একক। মানে অনেকগুলো বার্নলি ট্রায়ালকে মানে বার্নলি ডিস্ট্রিবিউশনকে যোগ করলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পাই। তো এরকম অনেক ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশনের সাথে একটার সাথে আরেকটার ক্যারেক্টারিস্টিক্স আলাদা। তো বিভিন্নটার কারণে এক একটা করে ডিস্ট্রিবিউশন আসছে, একটা একটা ডিস্ট্রিবিউশন আমাদের উদ্ভব হয়েছে, আবিষ্কার করেছে আমাদের বিভিন্ন যে স্ট্যাটিস্টিশিয়ানরা। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, আমরা কি এখানে ছিলাম? ওকে, এখন দেখেন এক্সাম্পল এখানে একটা আছে যে হিউম্যান হাইট। মনে করেন হিউম্যান হাইটটা এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। কিভাবে করে আমি আপনাদের আচ্ছা একটু দেখাই। এটা হচ্ছে যে এই সূত্রটা হলো f of x equal to 1 by sigma root 2 pi e to the power minus x minus mu whole square by 2 sigma square। এই সূত্রটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি ফাংশন, এটা হচ্ছে ড্রাইভ করেছেন এই যে ইনি, এই যে ড্রাইভ বাই গস, এটা ইনি হচ্ছে কি ড্রাইভ করেছে, এই জন্য এটাকে গসিয়ান মডেলও বলা হয়। নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে গসিয়ান প্রসেস বা গসিয়ান মডেলও বলা হয়। এই যে এই জিনিসটা দেখেন, এই কার্ভটার দিকে তাকান, এই টাইপসের মনে করেন একটা ডিস্ট্রিবিউশন বা একটা স্যাম্পল ডেটা আমি কালেক্ট করলাম,
পপুলেশন থেকে কিছু স্যাম্পল কালেক্ট করলাম। স্যাম্পলটা কালেক্ট করার পরে আমি সেটা গ্রাফে ইনপুট দিলাম। গ্রাফের মধ্যে মানে গ্রাফে এঁকে দেখতে চাই যে এই ডিস্ট্রিবিউশনটা কি ডিস্ট্রিবিউশন ফলো করে, কোন ডিস্ট্রিবিউশন ফলো করে, বাইনোমিয়াল, পয়সো নাকি নর্মাল নাকি এক্সপোনেনশিয়াল, মানে যেটাই হোক না কেন কোন ডিস্ট্রিবিউশন ফলো করে। তো আমি একটা গ্রাফে এরকম এক্স অক্ষ বরাবর মনে করেন অনেকগুলো মানুষের আমি হাইটের মাপ নিয়েছি, হাইট বাংলাদেশের এক একজন মানুষের হাইটের মাপ নিয়েছি। তো এক্স অক্ষ বরাবর আমি যতগুলো মানুষের হাইট নিয়েছি সেই হাইটগুলো আমি লিখবো এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর দিব ওই হাইটের কতজন মানুষ আছে, মানে ধরেন 5 ফুট 2 হাইটের কতজন মানুষ আছে সেই মানুষগুলোর সংখ্যা আমি ধরেন ওয়াই অক্ষ বরাবর দিলাম। তো ধরেন যে বাংলাদেশের টোটাল পপুলেশনটাকেই আমি এখানে কনসিডার করেছি। তো বলেন তো বাংলাদেশের সবচেয়ে কম হাইট বিশিষ্ট মানে মানুষ কেমন হাইট আছে, সবচেয়ে অল্প মানে কম হাইট কত হতে পারে আন্দাজে? মানে ধরেন ওই যে অনেকে আছে না একদম ছোটবেলা থেকেই তাদের গ্রোথ হয় না, একদম অনেক খাটো, মানে আমরা শর্ট বলি তাদেরকে, ওই যে কি যেন বলা হয় তাদেরকে, একদম ছোটই থাকে। তো ধরলাম তাদের হাইট যদি 2 ফুট হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে মানে হাইট ছোটর সংখ্যা ধরলাম 2 ফুট। আর সবচেয়ে লম্বা মানুষ কত ওখানে হয় বলেন তো? লিমন ঠিক সবচেয়ে লম্বা কত দূর পর্যন্ত হয়? 6 ফুট 7 ফুট 7 ফুট কেউ হয় বাংলাদেশে? লিমন না কয় না 7 ফুট পর্যন্ত হয় না। আচ্ছা ধরলাম যে কেউ একজন হয়ে গেছে 7 ফুট, কারণ 6 ফুট 5 ইঞ্চি পর্যন্ত আমি দেখেছি। আমারই হচ্ছে ইয়ে মানে কুয়েটের মধ্যেই আমাদের একটা কুয়েটের টিচার আর কি, কুয়েটের টিচারেরই ছেলে, তো ও হলো গিয়ে ওর হাইট প্রায় 6 ফুট 5 ইঞ্চি হয়ে গেছে। এখন এর থেকে লম্বা আর কেউ বাংলাদেশে আছে কিনা জানা নাই, তবে ওর মতো হাইটের হয়তো অনেকেই থাকতে পারে। তো ধরলাম 7 ফুট হচ্ছে কি সর্বোচ্চ হাইট, হ্যাঁ, তাহলে আর 2 ফুট হচ্ছে সর্বনিম্ন হাইট। তো সে ফর এক্সাম্পল যে আমি এক্স অক্ষ বরাবর এখানে আমি এখান থেকে মনে করেন দেয়া শুরু করেছি যে 2 ফুট, এখানে মাইনাস আছে, জিরোর পরে প্লাস আছে, এগুলো আপনাদের দেখার দরকার নাই, আমি জাস্ট একটা হাইটের এক্সাম্পল এখানে দেখাচ্ছি, এটা আপনারা খেয়াল করেন। ধরেন এক্স অক্ষ বরাবর আমি এইখানে দিলাম 2 ফুট, দেন 2 ফুট 5 ইঞ্চি, 3 ফুট 3 ফুট 1, 3 ফুট 2, 4 ফুট 4 ফুট 1, 4 ফুট 2, 4 ফুট 5, 6 ফুট, মানে এরকম করতে 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 ধরেন যে 6 ফুট 7 ফুট এইখানে দিলাম, এইখানে এসে আমি দিলাম 7 ফুট, ঠিক আছে? তার মানে 2 ফুট এখানে শুরু, 2 ফুট থেকে 3 ফুট 4 ফুট 5 ফুট 6 ফুট 7 ফুট 7 ফুট এইখানে গিয়ে শেষ হয়েছে। আমি হলো এক্স অক্ষ বরাবর ইনপুট দিলাম হচ্ছে কি শুধু হাইট গুলা, এরপর ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, আর ওয়াই অক্ষ বরাবর আমি দিব যে 2 ফুট উচ্চতা বিশিষ্ট মানুষের সংখ্যা কত। তো ভালো করে দেখেন, 2 ফুট উচ্চতা বিশিষ্ট মানুষের সংখ্যা কি অনেক বেশি? খুবই কম, তাই না? 1 জন বা 2 জন বা 3 জন সারা বাংলাদেশে, ঠিক কিনা বলেন? করেন, হ্যাঁ, 2 ফুট উচ্চতা বিশিষ্ট মানুষের সংখ্যা ধরেন এইখানে খুবই কম, দেন 3 ফুট উচ্চতা বিশিষ্ট মানুষের সংখ্যা মনে করেন এইখানে একটু বাড়তেছে, দেন 4 ফুট উচ্চতা বিশিষ্ট মানুষের সংখ্যা মনে করেন এইখানে আরেকটু বাড়তেছে, দেন 5 ফুট উচ্চতা বিশিষ্ট মানুষের সংখ্যা মনে করেন এইখানে 5 ফুট 1, 5 ফুট 2, 5 ফুট 3, 5 ফুট 4, 5 মনে করেন এখান থেকে এই পর্যন্ত, এই যে এই একদম চূড়া একেবারে সর্বোচ্চ বিন্দুতে মনে করেন যে আমার আছে 5 ফুট 8। যদি আমি ছেলেদের ধরি তাহলে ছেলেদের উচ্চতা একটু বেশি, মেয়েদের উচ্চতা ছেলেদের থেকে অ্যাভারেজে একটু কম। তো আমি যদি মেয়েদের ধরি তাহলে দেখা যাবে যে 5 ফুট 3 বা 5 ফুট 4, 5 ফুট 5 এই উচ্চতা বিশিষ্ট মানুষের সংখ্যা এই যে এই মানে হাইয়েস্ট ইয়েতে, বা 5 ফুট 2 থেকে শুরু করলাম, 5 ফুট 2 এই বিন্দুতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে 5 ফুট 2 একদম সর্বোচ্চ চূড়ায়, দেন 5 ফুট 4, 5, 6 করতে করতে আবার কমতেছে দেখেন, দেন 6 ফুট 2, 3, তারপরে এরকম করতে 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 এইখানে এসে আবার 7 ফুট, কারণ 7 ফুট বিশিষ্ট মানুষের সংখ্যাও কিন্তু খুবই কম, 5 ফুট বা 6 ফুট 5, 6 ফুট 6 এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। তার মানে কি হচ্ছে দেখেন,
শুরুটা হচ্ছে আমার খুবই কম মানুষদের, 2 ফুট উচ্চতা বিশিষ্ট মানুষের সংখ্যাও যেমন কম, এই সাইডে আবার 7 ফুট উচ্চতা বিশিষ্ট মানুষের সংখ্যাও ঠিক সেরকম কম। দেন 3 ফুট উচ্চতা বিশিষ্ট মানুষের সংখ্যা একটু বাড়তেছে, সেরকম 6 ফুট উচ্চতা বিশিষ্ট মানুষের সংখ্যা একটু বাড়তেছে। আর মাঝামাঝিতে আমার 5 ফুট 1, 2, 3, 4, 5, 6 মানে এই বরাবর আমার মোটামুটি সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সংখ্যা। তো এই যে একটা কার্ভ হলো, কার্ভটা কেমন? কার্ভটা একটা বেল, ঘন্টা বাজাই না আমরা, ঘন্টা বাজানোর যে বেল বা ঘন্টা, সেই ঘন্টার মতো একটা শেপ দিয়েছে। এই শেপটা কেমন? বেল শেপড একটা কার্ভ, যেটার কিনা দেখেন সিমেট্রিক। এই যে জিরো, এই 0 পয়েন্ট থেকে যদি আমি ভাগ করি, টোটাল এরিয়াটাকে যদি আমি 0 পয়েন্ট দিয়ে ভাগ করি, একটু এঁকে দেখাই। মনে করেন এই 0 বরাবর আমি ভাগ করলাম, হ্যাঁ, 2টা এরিয়া, মানে এই টোটাল এরিয়াটাকে 2 মানে মাঝখান বরাবর ভাগ করলাম, তাহলে এখানে অর্ধেক আর এখানে অর্ধেক থাকবে না? ঠিক 2 পাশটা দেখেন প্রতিসম বা সিমেট্রিক। এই সাইডটা আর ডান সাইডটা আর বাম সাইডটা হুবহু একই রকম, সিমেট্রিক। তার মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের কিছু ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে এর হচ্ছে সিমেট্রিক, ডান পাশ বাম পাশ সমান। আর প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এটা বেল শেপ। এই যে দেখেন একদম বেলের মতো একটা ঘন্টা, বেলের মতো একটা শেপ দিয়েছে, এটা হচ্ছে বেল শেপ, 1 নাম্বার ক্রাইটেরিয়া। 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে এটাকে যদি আমি মাঝখান থেকে ভাগ করি, তাহলে 2 পাশ একদম সিমেট্রিক, একই রকম প্রতিসম। আর আরেকটা হচ্ছে গিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশনের টোটাল এরিয়া, মানে যে হলুদ কালারের যতখানি এরিয়া দেখা যাচ্ছে, হলুদ রঙের অংশ, এই টোটাল এরিয়াটাকে আমরা ধরি হচ্ছে 1, টোটাল এরিয়াটাকে আমরা ধরি হলো 1, টোটাল এরিয়াটা হলো 1। তো টোটাল এরিয়া যদি 1 হয়, তাহলে এই এরিয়াটার ক্ষেত্রফল কত হবে বলুন তো? 0.5। হ্যাঁ, আর এই এরিয়ারও ক্ষেত্রফল হবে 0.5। ওকে, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। আর এইগুলো হচ্ছে কয়টা ক্রাইটেরিয়া। দেন আরেকটা ক্রাইটেরিয়া আছে, এটা একটু বড় করে। কারেন্ট গেছে গা, বাহ, নেট গেছে গা। কারেন্ট গেছে, নেট গেছে। মানে যেই সংখ্যাটা বলতে গেলে নাই বাংলাদেশে, টোটালি নাই, যে 1 ফুট উচ্চতা বিশিষ্ট 40 বছর বয়সী একজন মানুষের সংখ্যা। তো আমি বাংলাদেশে দেখলাম যে নাই, কিন্তু হাইট যেহেতু নিয়েছি, সারা পৃথিবীর মধ্যে কেউ তো অন্তত থাকতে পারে। আমরা নর্মালি ধরে নিই যে সারা পৃথিবীর আনাচে কানাচে কোথাও হয় বা ওই উচ্চতার একজন মানুষ থাকতে পারে, এরকম করে ধরে নিয়ে আমরা কোনো কিছুকেই একদম 0 ধরি না নর্মাল ডিস্ট্রিবিউশনে। এটা হচ্ছে মোটামুটি নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্রাইটেরিয়া। আর এই যে এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে বলি প্রবাবিলিটি মাস ফাংশন, আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ফাংশনটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এটা মনে রাখবেন সবসময়। আচ্ছা, কারো কি প্রবলেম হচ্ছে জয়েন করতে? এখানে যে গ্রুপে মেসেজ দিয়েছে জয়েন হতে পারতেছি না। ম্যাম আসসালামু আলাইকুম, জয়েন হতে পারছি ম্যাম। আচ্ছা, ওকে, আপনার নাম কি? সুলতানা। এমএসটি সুলতানা সালমা ম্যাম। ফার্স্টে একবার জয়েন হয়েছিলাম কিন্তু নেট স্লো জন্য বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর লিমন, ও বলতেছে, ও আচ্ছা, ও তোমাকে করছে, লিংকে ক্লিক করে। ও ওকে, ঠিক আছে। জি ম্যাম, হয়ে গেছে। ওকে,
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেন আছে নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন। প্রবাবিলিটি ফাংশনটা গতকাল ইয়েদের যখন ক্লাস করিয়েছিলাম ওখানে একটু লিখে দিয়েছিলাম, কারণ মানে এইখানে যে প্রবাবিলিটি ফাংশনটা দেওয়া দেখেন 1/σ ইন্টু √2π। তো সিগমাটাকে যদি আমি রুট ওভারের মধ্যে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? সিগমাটাকে আমি রুট ওভারের ভেতরে একবারে নিয়ে যেতে চাই, মানে সিগমা তো রুট ওভারের বাইরে Square আছে, করতে হবে। আমি সিগমাকে যদি রুট ওভারের ভেতরে নিতে চাই যে 1/2π সাথে সিগমাও থাকবে, তখন আমাকে কি করতে হবে বলেন তো? স্কয়ার করতে হবে। স্কয়ার করতে হ্যাঁ, হবে। থ্যাংক ইউ, স্কয়ার করতে হবে। তার মানে এইটা ইকুয়াল টু কি, আমি একটু লিখে দেখাই। এই সূত্রটা আমার কাছে মানে একটু সহজ লাগে এটার থেকে, এখানে যেই সূত্রটা দেওয়া 2π সিগমা স্কয়ার, লেগে গেছে এটার সাথে 2π সিগমা স্কয়ার। হ্যাঁ, এটা কিন্তু সিগমার উপর স্কয়ার ইন্টু e⁻⁻, দেখেন আমার ইয়েটার সাথে এই সূত্রের মিল আছে কিনা। x মাইনাস মিউ বাই সিগমা এর হোল স্কয়ার। দেখেন তো এই সূত্রের সাথে এই সূত্রের মিল পান কিনা? x টা ভালো করে লিখি, x মাইনাস মিউ বাই সিগমা এর হোল স্কয়ার। এটা লেখা যায় না এইটাকে এইভাবে? দেখেন x মাইনাস সিগমার উপরে স্কয়ার আছে, সেই জন্য টোটাল এইটুকুকে আমি ব্র্যাকেটের মধ্যে আনলাম। আর এই যেখানে 2টাকে মানে এটা তো হাফ, হাফটাকে সামনে নিয়ে এসেছি। তো আমি নরমালি এই সূত্রটা আমার মনে থাকে আর কি, 1/√2π সিগমা স্কয়ার e⁻⁻½ x মাইনাস মিউ বাই সিগমা এর হোল স্কয়ার। এখন x মাইনাস মিউ বাই সিগমার একটা কাহিনী আছে, x মাইনাস মিউ বাই সিগমা যে ব্র্যাকেটের মধ্যে, এটাকে বলা হয় আবার জেড স্কোর বা জেড ভ্যালু, সেটা আমি দেখাবো পরবর্তীতে। এই জন্য এই সূত্রটা মনে থাকে। সো এইভাবে করে লিখলে এই সূত্র, এই টোটাল ফাংশনটাও আমার মনে থাকে। যেখানে x এর মান কত থেকে কত বলেন তো? x এর মান এটা ভাগ না, মাঝখান দিয়ে ভাগ না, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। x এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। পয়সন ডিস্ট্রিবিউশনের x এর মান 0 থেকে ইনফিনিটি, আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে x এর মান 0 থেকে n পর্যন্ত। এই সূত্র লেখার পরে, এই সূত্রটা লেখার পর কমা দিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের শেষেই x এর একটা মান লিখে দিবেন, যে x ইকুয়াল টু 0 ডট 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 ইনফিনিটি, বা 0 1 2 ডট 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 n, বা পয়সনের ক্ষেত্রে লিখবেন 0 1 2 ডট 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 ইনফিনিটি, এটা লিখে দিবেন। ওকে, এই গেল আমার নরমাল প্রবাবিলিটি ফাংশন বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের সূত্র। এটা আপনাদের সবার মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় আমি এটা দিতে পারি, বা ম্যাথ করার সময় মেইনলি আমার জেড ভ্যালু বা জেড স্কোর এই এতটুকু লাগবে, সবটুকু লাগবে না। আমি এমনি পরীক্ষায় দিতে পারি, সেজন্য আপনারা এটা মনে রাখবেন। আর এমনিতেও আর অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে। নর্মাল ডিস্ট্রিবিউশন যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিবিউশন, যেহেতু এটা আমরা রিয়েল লাইফে যখন কাজ করি তখন সব কিছু আমরা এই রিসার্চ, যত রকমের রিসার্চ করা হয় সব নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর বেস করে রিসার্চগুলো করা হয়। সবগুলোকে আমরা কী করি, শেষ পর্যন্ত বলে দিই স্যাম্পল সাইজ অনেক বাড়িয়ে দিয়ে সব কিছু নর্মাল ডিস্ট্রিবিউশন কনভার্ট হয়ে গেল, তারপর নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে সব কাজ। তো এখন দেখো নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি বলেছিলাম, সেম সেইগুলাই এখানে দেওয়া, যে নর্মাল ডিস্ট্রিবিউশন যখন এই নর্মাল ডিস্ট্রিবিউশন probability distribution যখন প্লট করা হয়, when plotted gives a bell shaped curve। বেল শেপড কার্ভ মানে কি, ঘন্টার মতো একটা
কার্ভ, যে বেল শেপ কার্ভ, ঘন্টার মতো একটা কার্ভ দিচ্ছে, সেটাকেই বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন। ইমরান হোসেন, এত দেরি কেন ইমরান হোসেন? তো ওইটাই যেটা বলছিলাম, বেল শেপড কার্ভ মানে একটা ঘন্টার মতো একটা কার্ভ দেয়, যেটা কিনা দ্য টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 1। এটা আমি কিন্তু বলেছি ফার্স্ট পেজ, টোটাল এরিয়া বা হলুদ কালারের যে অংশটা আমি দেখিয়েছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের মধ্যে যতক্ষণ এরিয়াটাকে আমরা নর্মালি বলি ওই টোটাল এরিয়াটার মান হচ্ছে 1। যেরকম একটা প্রবাবিলিটির যোগফল বা টোটাল প্রবাবিলিটির মানটাকে আমরা 1, ঠিক সেইভাবেই এই নর্মাল ডিস্ট্রিবিউশনের টোটাল এরিয়াটাকে আমরা ধরি 1। আর দ্য কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য মিন, মানে কার্ভটা সিমেট্রিক অ্যাবাউট দ্য মিন, এই মাঝখানে x ইকুয়াল টু 0, এটা কিন্তু এই টোটাল হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন। আরেকটা মজার জিনিস খেয়াল করে দেখবেন যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন, মিডিয়ান, মোড তিনটাই একই বিন্দুতে অবস্থান করে। দেখেন x ইকুয়াল টু 0 এটা মিন, আবার এই এখান থেকে এখান পর্যন্ত মাঝখান কোনটা বলেন তো? x ইকুয়াল টু 0 দেখেন একদম মাঝখান, ঠিক কিনা? দেখেন মাঝখান মানে একটু মিডিয়ান, একদম মিডিয়ান কিন্তু এই বিন্দু, মানে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সিটাকে তো আমরা বলি হচ্ছে প্রচুরক বা মোড। দেখেন এই বিন্দুতেই কিন্তু মোড অবস্থান করতেছে, তার মানে এখানেই মোড, মিডিয়ান, মিন সবগুলো কিন্তু x ইকুয়াল টু 0, এই x ইকুয়াল টু 0 বিন্দুতেই মিন, মিডিয়ান, মোড তিনটাই অবস্থান করতেছে। তার মানে আপনাদের যদি কখনো আমি পরীক্ষায় দিলাম বা কেউ কখনো জিজ্ঞাসা করে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মেইন ক্রাইটেরিয়াটা বলেন তো, মেইন ক্রাইটেরিয়া, তখন বলবেন নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন, মিডিয়ান, মোড একই বিন্দুতে অবস্থান করে, বা মিন, মিডিয়ান, মোড তিনটাই সমান। মিনও 0, x ইকুয়াল টু 0, মিডিয়ানও 0 হবে, মোডও x ইকুয়াল টু 0, এই বিন্দুতেই সবগুলো অবস্থান করবে। এটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা সবচেয়ে বড় ক্রাইটেরিয়া। আর আরেকটা যেটা বলতেছিলাম যে দ্য টু টেইলস অফ দ্য কার্ভ এক্সটেন্ড ইনডেফিনাইটলি, তার মানে কি দুই দিকের যে টেইল মানে লেজ, এই যে টেইল বা লেজ, এই দিকে একটা লেজ আছে, এই দিকে একটা লেজ আছে, এই দুইটা লেজ যতই এক্সটেন্ড করি না কেন, ডান দিকের লেজটা ডান দিকে যতই বাড়াই আর বাম দিকের লেজটা বাম দিকে যতখানি পর্যন্ত বৃদ্ধি করি না কেন, ইনডেফিনাইটলি পর্যন্ত ওরা যেতেই থাকবে, কখনোই এই এক্স অক্ষের সাথে মিলে যাবে না, এক্স অক্ষের সাথে মিলে যাবে না, এরকম ফাঁকা থাকবেই। সেগুলো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স। এখন দেখেন এটা থেকে আমরা বললাম নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন। তো এই যে এই লাল আমি যে সূত্রটা লিখেছি আর কি, এই সূত্রটার মধ্যে দেখি খুব ভালো করে খেয়াল করে দেখি, মিউ ইকুয়াল টু, মিউ হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন এবং সিগমা স্কয়ার হচ্ছে ভ্যারিয়েন্স। তো আমি যদি মিউ ইকুয়াল টু 0 এবং সিগমা ইকুয়াল টু 1 বসাই, তাহলে এই সূত্রটা কেমন হয়ে যাবে? মিউ ইকুয়াল টু 0 বসাই এবং সিগমা ইকুয়াল টু 1 বসাই। সিগমা মানে সিগমা ইকুয়াল টু 1 হয়, তাহলে সিগমা স্কয়ার ইকুয়াল টু 1 এর স্কয়ার টু 1, তাহলে এটা 1 এর স্কয়ার মানে 1, তাহলে এইটা অমিট হয়ে যাবে না, এটা চলে যাবে। আর x মিউ ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে অমিট হয়ে যাবে, তাই না? আর সিগমা যদি 1 বসাই এখানে এটা 1, তো 1টাকে x/1টাকে আমরা না মানে x কোনো কিছুর নিচে কোনো কিছু নাই মানে কি 1 একটা আছে, তাই না? তো x/1 কি লেখার দরকার আছে? এটাকে আর কিছু লেখা নেই, শুধুমাত্র x এর স্কয়ার দুইবার লিখে, চারবার লিখে, 1/√2 - x², তাই না? এই সূত্রটাই যদি মিউ ইকুয়াল টু 0 বসাই এবং সিগমা ইকুয়াল টু 1 বসানো হয়, তাহলে এই সূত্রটা কনভার্ট করে এই রকম একটা সূত্র হয়ে যায়। তখন এই সূত্রটাকে, এটাকে তো বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন, আর এইটাকে বলা হয়, এই লাল
কালারের যেটা আমি লিখেছি এইটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। তো ম্যাম কালারটা কি তার? স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, আর এটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে নরমাল ডিস্ট্রিবিউশন কখন স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন হয় বলেন তো? ম্যাম মিউ আর সিগমা আর ইকুয়াল sigma যখন মিউ ইকুয়াল টু 0 আর Thank you. সিগমা ইকুয়াল টু 1। এটাই, এই যে দেখেন এখানে ওটাই বলেছে যে নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিউ ইকুয়াল টু 0 এন্ড সিগমা ইকুয়াল টু 1 ইজ কল্ড দ্য স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। কে বলা হয় স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। এবং আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে মেইনলি সব ম্যাথ ট্যাথ মানে সব অ্যানালাইসিস নরমালি আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে করি। তার কারণ আমরা ধরেই নিই মিন মিউ ইকুয়াল টু 0 হয়, মিন মিউ ইকুয়াল টু 0। এই দেখেন এক্স ইকুয়াল টু মিন ইকুয়াল টু 0, দেখছেন এখানে এক্স ইকুয়াল টু কিন্তু 0 ছিল, তার মানে মিন ইকুয়াল টু 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 1 মানে হচ্ছে একটার সাথে আরেকটার দূরত্ব হচ্ছে 1। একটার সাথে মানে এক একটা অবজারভেশনের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই তো হচ্ছে আমাদের বিভিন্ন অবজারভেশন থেকে মিনের যেই দূরত্ব সেই দূরত্বটাকে আমরা ধরে নিই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সংজ্ঞা তো আপনারা পড়েছেন এর আগের সেমিস্টারে। প্রত্যেকটা অবজারভেশন থেকে মিন ভ্যালুর যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা কি করি ফার্স্ট স্কোয়ার করে দেন আবার রুট ওভার করে দিই, করে সেটার একটা অ্যাভারেজ নেই, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা ধরে নিই যে ঠিক আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 1 এবং মিন ইকুয়াল টু 0 যদি হয় তখন এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। ওকে, দেন আমি ওই যে বলেছিলাম না জেড ভ্যালু বা জেড স্কোর, ওই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা সেই অংশটাকেই বলা হয় মেইনলি জেড ভ্যালু বা জেড স্কোর। এখানে অনেক কঠিন করে একটু হালকা পাতলা অনেক কিছু লেখা, তা ইউনিট মার্কড অন দ্য হরিজন্টাল অ্যাক্সিস। খুব ভালো করে খেয়াল করে ইউনিটস মার্কড অন দ্য হরিজন্টাল অ্যাক্সিস। হরিজন্টাল অ্যাক্সিস মানে কোন অ্যাক্সিস বলেন তো? এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস? হরিজন্টাল, ওয়াই, হরিজন্টাল এবং ভার্টিক্যাল এটা তো বোঝেন। এক্স অ্যাক্সিস, হ্যাঁ এক্স অ্যাক্সিস এটাকে বলা হয় হরিজন্টাল আর এটাকে বলা হয় ভার্টিক্যাল। তাহলে এক্স অ্যাক্সিস মানে হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস। তাহলে এইখানে বিভিন্ন যে মানগুলো বসাবো সেটা তো এক্স এর ভ্যালু, তাই না? এক্স এর ভ্যালু বসাবো এই বরাবর। তো সেই এক্স অক্ষ থেকে কি করব আমরা, যেটা horizontal axis marked on the horizontal axis of the standard normal curve, মানে স্ট্যান্ডার্ড নরমাল কার্ভের and denoted by z, এটাকে z দ্বারা এই x কে z এ কনভার্ট করতে হবে। এখানে তো x এর বিভিন্ন ভ্যালু আছে, এই ভ্যালুটাকে z এ আমাকে কনভার্ট করতে হবে। তো কনভার্ট কিভাবে করতে পারি? তো ওই z ভ্যালুটা কনভার্ট করব কিভাবে? এই x কে মিউ দ্বারা বিয়োগ করব, মিউ থেকে বিয়োগ করব এবং সিগমা দ্বারা ভাগ করব। তাহলে x কে আমি z এ কনভার্ট করতে পারবো, দেন সেই z কে বলা হয় z ভ্যালু বা z স্কোর। এই যে দেখেন z ইকুয়াল টু x মাইনাস মিউ বাই সিগমা। মনে করেন আমার একটা ম্যাথে দেওয়া থাকলো x এর মান, তো ম্যাথ করার সময় আমার লাগবে হচ্ছে z ভ্যালু বা z স্কোর। তখন আমি কি করব, মিন এবং সিগমা মানে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার সব সময় দেওয়াই থাকবে। নরমাল ডিস্ট্রিবিউশন হলে আমার মিউ এবং সিগমার মান দেওয়াই থাকবে। তো x এর একটা মান যদি দেওয়া থাকে দেন কি করব, x থেকে মিউ বিয়োগ করব এবং সিগমা দ্বারা ভাগ করলে z এর একটা ভ্যালু পাবো এবং z এর সেই ভ্যালুটাই হবে আমার z ভ্যালু বা z স্কোর। সেটাই হবে আমার মেইনলি মানে আমি যে এরিয়াটা নির্ণয় করতে চাচ্ছি। যাই হোক ওগুলোর মেইনলি শুধু জেনে রাখেন। ম্যাম একটু আরেকটু রিপিট করেন। হ্যাঁ বলতেছি যে x থেকে মানে হরিজন্টাল অ্যাক্সিস বরাবর যে মানে যে মার্কগুলো আমি বসাই, যে ইনপুটগুলো আমি দেই, ইউনিটগুলো আমি বসাই, সেইখান থেকে মিউ বা মিনকে বিয়োগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে দ্বারা ভাগ করলে যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটাকেই নরমালি বলা হয় জেড ভ্যালু বা জেড স্কোর। A specific value of z gives the distance between the mean, দেখেন distance x minus mu মানে কি distance between the mean and the point represented by z in terms of the standard deviation, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে দিচ্ছি পুরো x minus mu এই টোটাল ডিফারেন্সটাকে কি করতেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। এই যে যেই ভ্যালুটা পাবো, এরকম করলে যে ভ্যালুটা পাবো সেটাকেই বলা হয় জেড ভ্যালু বা জেড স্কোর। এই যে জেড ইন্ডিকেট করে হাউ মেনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন অফ দ্য পয়েন্ট এক্স লাইস।
কে ভাগ করা মানে কি, মানে ওটাকে কতখানি সে দূরে, কতখানি ডেভিয়েশন আছে তাদের মধ্যে সেটা বোঝায়। আর এক্স মাইনাস করা মানে কি, এক্স থেকে মাইনাস করা মানে তাদের দুইটার মধ্যে যতটুকু ডিস্টেন্স আছে ওই ডিস্টেন্সটাকে আমি ভাগ করব কয় ভাগে, সিগমা বা আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যতগুলো তত ভাগে আমি ভাগ করব এক্স মাইনাস মিউ এই ডিস্টেন্সটাকে। এটাই হচ্ছে জেড স্কোর। আর জেড স্কোর ক্যালকুলেটেড অফ 2 ডেসিমেল, এগুলো 2 ডেসিমেল 2 দশমিক পর্যন্ত নেওয়া হয়, এগুলো নেওয়া হতে পারে, মানে পয়েন্টের পরে 2 দশমিক পর্যন্ত নেওয়া হয়। আমাদের একটা নরমাল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন টেবিল আছে, সেই টেবিলে 2 দশমিক স্থান পর্যন্ত সব দেওয়া আছে। জেড এর এক একটা ভ্যালুর জন্য আমরা এক একটা এরিয়া পাই, কারণ নরমাল ডিস্ট্রিবিউশনের যেহেতু আমরা ফার্স্টেই বলে নিয়েছি প্রবাবিলিটির যেরকম যোগফল 1 হয়, টোটাল প্রবাবিলিটিটা আমার 1 হয়, আমরা নরমালি ধরে নিই যে কোনো কিছুর প্রবাবিলিটি অবশ্যই 0 থেকে শুরু করে 1 পর্যন্ত হবে। ঠিক সেম সেইভাবে নরমাল ডিস্ট্রিবিউশনের কিন্তু যোগফল মানে টোটাল এরিয়াটার যোগফল, এই হলুদ কালারের অংশ মানে টোটাল ডেনসিটি ফাংশনের যোগফল কিন্তু 1 হয়। এবং এইখান থেকে জেড এর ভ্যালু অনুযায়ী আমি এক একটা এরিয়া পেতে পারি। যেমন মনে করেন যে মনে করেন যে আমি এতটুকুর এরিয়া জানতে চাচ্ছি, এই একদম শুরু থেকে এতটুকুর এরিয়া জানতে চাচ্ছি, এই লাল অংশটা, এই টোটাল লাল এরিয়ার অংশটুকু আমি জানতে চাচ্ছি, কারণ আমার জেড এর মান দেওয়া আছে এই যে 1.5 মনে করেন জেড এর মান, এখানে আমার জেড ভ্যালুটা আছে। তাহলে আমার এতখানি এরিয়াটা আমি যদি জানতে চাই তাহলে আমার জেড ভ্যালুর জেড ভ্যালু বরাবর এরিয়ার মান সেটাকে একটা টেবিল দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড নরমাল টেবিল বা জেড টেবিলও বলা হয় সেটাকে। জেড টেবিল দেখা আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন শিখবো, অঙ্ক করব সেদিন। তো টেবিলের ভেতরে 1.5 এর জন্য একটা ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুটাই ইন্ডিকেট করে এই লাল অংশে। যদি মনে করেন এখানে 0 z ইকুয়াল টু 0 পর্যন্ত মনে করেন যদি ভ্যালু চাই z ইকুয়াল টু 0 পর্যন্ত কত হবে বলেন তো, z ইকুয়াল টু 0 পর্যন্ত ভ্যালুটা কত হবে? পূর্ণমাস বলতে নিয়ে z এসেন ইকুয়াল টু 0 হলে বা একদম এই এতখানি এরিয়া কতটুকু হবে সেটা তো বলো 0.5। হ্যাঁ, ওই টেবিলেও দেখবেন 0.5 আছে, টেবিলটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এই সম্পূর্ণ অংশটা যদি আমি বলি ক্ষেত্রফল কতটুকু তাহলে হবে 0.5। তারপর ধরেন এতখানি পর্যন্ত কতটুকু 0.25 ক্ষেত্রফল সেটাও দেওয়া আছে। এমন করতে 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 যদি সম্পূর্ণ z ইকুয়াল টু z এর মান যদি এখানে 3 পর্যন্ত হয়, নরমালি আমাদের টেবিলে -3 থেকে শুরু করে, এখানেও দেখেন -3 থেকে শুরু করে +3 পর্যন্ত ইনপুট বসানো আছে। টেবিলেও আমাদের যে টেবিল বা নরমাল টেবিলেও আমাদের -3 থেকে 3 পর্যন্ত ভ্যালু বসানো আছে। যত 3 এর পাশে যাবে, যদি 3 এর জায়গায় আমার কোনো সময় z এর মান 4 হয়ে যায়, 5 হয়ে যায়, 6 হয়ে যায়, আমরা নরমালি ধরে নিই ক্ষেত্রফল 0। ঠিক আছে, কারণ যত এই সাইডে চলে যাবে, সরি যত ডান দিকে যাবে তত হয়ে যাবে 1, কারণ টোটাল এরিয়াটা আমার 1। আর যত বাম সাইডে থাকবে মানে -3 -4 -5 তখন আমরা ধরে নেব 0 এর তত কাছাকাছি। কি দিতে পারেন বলে মনে করে দিতে পারেন, আমি এটা বুঝছি না ছাত্র বুঝা দিব। ম্যাম আমাদের যদি ওই 4 হয় +4 হয় সেক্ষেত্রে কি তাহলে এই 1 হবে? হ্যাঁ, সেক্ষেত্রে কি বাম দিকে ম্যাম -4 হবে, মানে সমান্তরালে যাবে? হ্যাঁ, সমান্তরালেই যাবে। হ্যাঁ, কখনোই x এর সাথে y অক্ষ মিলবে না, সমান্তরালেই যাবে। যদি -4 হয় তাহলে ধরে নেব একদম 0 এর কাছাকাছি, কারণ -4 মানে তো একেবারে এই সাইডের একটুখানি অংশ, মনে থাকে না সেই কেউ একটু অংশটাকে মনে করে আমরা দেন আমার ধরে নাস্তা নেব করানোর যে কথা, এই দায়িত্বটা নিয়ে নিব নিজ দায়িত্ব, মনে করে দিব নাস্তা করানোর কথা। এখন ধরেন একটা নরমাল ডিস্ট্রিবিউশন আঁকি, দেখেন ওটা তো হবে না, এখানে জায়গা নাই তেমন। নিচ দিয়ে একটা চিত্র আঁকি, তাহলে এইটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরেন এটা একটা নরমাল ডিস্ট্রিবিউশন, এর মাঝখান হলো এইটা, এটা হচ্ছে একদম x ইকুয়াল টু 0 বা এটাকে বলা হয় মিউ বা মিন।
এই যে মিনকে বলা হয় মিউ দ্বারা প্রকাশ করতে হয় এভাবে, মিউ প্লাস মাইনাস, এটা হলো 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি বলেন তো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দ্বারা প্রকাশ করা হয়? জেড সিগমা। সিগমা। মিউ প্লাস মাইনাস 1 সিগমা। এই 0 বিন্দুতে মনে করেন মিউকে আমি নিব প্লাস মাইনাস 1 সিগমা পর্যন্ত, মাইনাসের দিকে যাব 1 ঘর, প্লাসের দিকে যাব 1 ঘর, মিউ প্লাস মাইনাস 1 সিগমা মানে এতটুকু ক্ষেত্রফল। এইটুকু ক্ষেত্রফল হচ্ছে 66.7%, টোটাল এরিয়া 66.7%। আর যদি আমি মিন মানে মিউ প্লাস মাইনাস 2 সিগমা মানে আরেকটু এই সাইডে যদি আসি 2 সিগমা, এই যে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এটুকু যদি 1 হয় ধরলাম এইটুকু হচ্ছে 2 সিগমা, তাহলে এইটুকুর ক্ষেত্রফল, এই টোটালটুকুর ক্ষেত্রফল হবে 95% এরিয়া অফ দ্য কার্ভ। দেন 3 নম্বরে বলেছে মিউ প্লাস মাইনাস 3 সিগমা, তার মানে আরো এই সাইডে 99.7। তাহলে আমার টোটাল এরিয়াটা কতখানি কভার করে? 99.7 99.7% এরিয়া। মানে এগুলো জাস্ট একটা মানে হচ্ছে বিজ্ঞানীরা মেপে এগুলো সিগমা মানে কতটুকু, 2 সিগমা মানে কতটুকু, 3 সিগমা মানে প্লাস মাইনাস মানে বাম দিকে মাইনাস যায় ডান দিকে প্লাস যায়, যেহেতু মাঝখানের ভ্যালুটা 0 বাম দিকে সব মাইনাস হয়, 0 ডান দিকে সব প্লাস হয়। সো সেইভাবে টোটাল এরিয়া আমার 1, সেই 1 এর মধ্যে আমার এখান থেকে এই পর্যন্ত এরিয়া হচ্ছে কত? 99.7% এরিয়া। আর স্কিউনেস এগুলো দরকার নাই আপাতত। দেন এখানে একটা মানে ম্যাথ আছে, এবং এই ম্যাথটা যদি আপনারা পারেন বা এই ম্যাথটার যে বেস মানে মেইনলি বেসিক যে জিনিসটা সেটা যদি আপনারা পারেন, মেইনলি সব ম্যাথই এইভাবেই করতে হবে। তো কোশ্চেনটা পড়ি যে স্যাম্পল অফ রক কড হচ্ছে একটা মাছের নাম, সামুদ্রিক একটা মাছ। রক কড ইন মানিটারি বে, সাগর মানিটারি ওই বেতে রক কড পাওয়া যায়। তো অনেকগুলো মানে একটা স্যাম্পল নিলাম, ওই সমুদ্র থেকে কতগুলো হচ্ছে গিয়ে রক কড বা ওই মাছ আমি ধরলাম, ধরার পরে আমি সেটার অ্যাভারেজ লেংথ বা মিন লেংথ কত সেটা আমি দেখব, এবং সেটার ভ্যারিয়েন্স কত সেটা আমার দেওয়া আছে। মিন এবং স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স আমার দেওয়া আছে। যে a sample of rock cod in monetary base suggests that the mean length of this fish is mu equal to 30 ইঞ্চি। নর্মালি ওরা লম্বায় 30 ইঞ্চি বড় হয়, এবং এটার একটার সাথে আরেকটার যে ভ্যারিয়েশন বা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স এটা হচ্ছে 4 ইঞ্চি করে ভ্যারিয়েশনটা হয়। তো আমাকে অ্যাজিউম করে নিতে হবে দ্যাট দ্য লেন্থ অফ রক কড ইজ নর্মাল র্যান্ডম ভেরিয়েবল। এটা নর্মাল র্যান্ডম ভেরিয়েবল বলে দেওয়া আছে বা নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখন আমাকে বের করতে হবে কি, ইফ উই ক্যাচ ওয়ান ফিশ, আমরা যদি একটা ফিশ সিলেক্ট করি ইন এ মানিটারি বে, দেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি অ্যাট লিস্ট 31 ইঞ্চি, কমপক্ষে 31 ইঞ্চি লং হবে, তার প্রবাবিলিটি কত? তারপর আরেকটা আছে the probability that it will be not more than 32 ইঞ্চি, 32 ইঞ্চির থেকে বড় হবে না, সেটার প্রবাবিলিটিটা কত? আরেকটা আছে that is মানে আমাকে ক্যালকুলেট করতে হবে the probability that its length will be between 26 থেকে 29 ইঞ্চি, মানে 26 থেকে 29 ইঞ্চির মধ্যে থাকবে, এটার প্রবাবিলিটি কত? তো প্রথমে আমি একটা কার্ভ আঁকবো, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। যেহেতু এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, এটা মনে করেন আমাকে ইন্ডিকেট করতেছে কি, টোটাল মানিটারি বেতে যত রকমের রক কড আছে সবগুলোর লেংথ, কক্সবাজার গেলে তো আমাকে বলেছে কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক নম্বরে ইট উইল বি অ্যাট লিস্ট 31 ইঞ্চি। কতটুকু তুলতে অ্যাট লিস্ট 31 ইঞ্চি মানে কি, মনে করেন যে মিন লেংথ আমার দেওয়া আছে কত? 30, মিন থেকে সব সময় মাঝখানে, এটা মনে করেন আমার 30, 0 মানে 0 হচ্ছে 30,
তাহলে 31 কোথায়? তার একটু পরেই না 31, ডান মনে পাশে। করেন এই বরাবর 31। 31 না। আচ্ছা, তাহলে এখানে বলেছে কমপক্ষে 31 ইঞ্চি হবে, তার মানে কি 31 বা 31-এর থেকে বেশি, তাই না? লম্বায় জি ম্যাম 31 বা 31-এর বেশি, তার মানে কি আমার এই সাইডটার ক্ষেত্রফল জানতে হবে, ডান দিক 31 বা 31-এর বেশি। 31 থেকে শুরু করে এইটুকুর ক্ষেত্রফল যদি আমি জানতে পারি তাহলেই অ্যান্সারটা মোটামুটি পেয়ে যাব। 31 বা 31-এর বেশি, তার মানে 31 থেকে ডান দিকের ক্ষেত্রফল আমার জানতে হবে। আরেকটা বলেছে দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি নট মোর দ্যান 32 ইঞ্চি। 32 ইঞ্চির বেশি হতে পারবে না, তার মানে কি আমার যদি এই বরাবর হয় 32 ইঞ্চি, তাহলে নট মোর দ্যান 32 মানে কি 32 ডান দিকে না বাম দিকে? বাম দিকে। ডান দিকে ম্যাম বাম দিকে, তাই না? এই দিকে না? 32 নট মোর দ্যান 32, তার মানে কি 32-র ওই পাশে হবেই না, 33, 4 হবেই না, আমার 32 বাম দিকে। আর বলেছে কি দ্যাট ইজ দ্য লেন্থ উইল বি বিটুইন 26 থেকে 29, মনে করেন 26 থেকে 29 হলো এইটুকু, এটা হলো 26 আর এটা হলো মনে করেন 29, তার মানে এই দুইটার মাঝখানে এইটুকুর এরিয়া আমার জানতে হবে, তাই না? বলেছে বিটুইন 26 থেকে 29 ইঞ্চি, তার সম্ভাবনা কত, তার মানে এটা যদি 26 হয় এটা যদি 29 হয় তাহলে তার মাঝখানে যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা আমার জানলেই হয়ে যাবে। ওইটাই দেখেন বলেছে যে দেখেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি অ্যাট লিস্ট 31 ইঞ্চি, যে 31 থেকে ডান দিকের অংশটা কালার করা, গতকাল কালার করছিলাম ওই রকমই আছে, এগুলো না মুছলে একা একা যায় না। এই যে 31 থেকে ডান দিকে, দেন দেখেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি নট মোর দ্যান 32 ইঞ্চি, তার মানে কি 32 থেকে বাম দিকের এই টোটাল এরিয়া থাকবে, তাই না? এই যে বাম দিকের এইটুকু। আর যদি বলি 26 থেকে 29-এর মধ্যে একটা ফিশের সাইজ 26 ইঞ্চি থেকে 29 ইঞ্চির মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি কত? তাহলে এই 26 থেকে 29-এর মধ্যে এই যে এতটুকু এরিয়া, এই এরিয়াটার ক্ষেত্রফল যদি আমি জানতে পারি, এবং প্রত্যেকটা এরিয়ার ক্ষেত্রফল আমার নরমাল ডিস্ট্রিবিউশন টেবিলে খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা নেক্সট দিন যেদিন ম্যাথ করবো আরো সুন্দর করে, সেদিন আমরা সব টেবিলের ভ্যালুগুলো টেবিল দেখা শিখবো এবং টেবিলের ভ্যালুগুলো দেখা শিখবো। এই যে এখানে এক্সারসাইজ আছে অনেকগুলা। ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ, জেড এর মান 0 থেকে জেড এর মান 1.95 পর্যন্ত কতটুকু এরিয়া, -2.17 থেকে জেড ইকুয়াল টু 0 পর্যন্ত কতটুকু এরিয়া, অথবা এরিয়া অফ দ্য রাইট অফ 2.32 ডান দিকে যতখানি এরিয়া সেটার এরিয়া কত, বা এরিয়া টু দ্য লেফট অফ -1.54 মানে 1.54 মানে -1.54 এর বাম সাইডে কতখানি এরিয়া আছে সেই এরিয়া বের করতে হবে। তারপরে যে এত থেকে এতর মধ্যে 1.19 থেকে 2.12 -1.5 থেকে সব কিছু আমরা টেবিল দেখে 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 সুন্দর করে ক্যালকুলেট করতে পারবো। তা আজকে হচ্ছে এই পর্যন্তই। কারো কোনো প্রবলেম আছে? ম্যাম হ্যাঁ আমাদের তাহলে কি ম্যাম এই যে আলাদা আলাদা ভাবে প্রতিটারই ম্যাম এই যে ফিগার আঁকতে হবে আমাদের? হ্যাঁ 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 মনে করো আমি একটা ম্যাথ দিলাম, সেই ম্যাথটাই কি করবে একটা ফিগার আঁকতে হবে ফার্স্টে, ফিগার এঁকে তারপর আমাদের বুঝাই মানে ওই ক্ষেত্রফল কতটুকু সেটুকু আপনাকে চিহ্নিত করতে হবে প্রথমে যে আমি কতটুকু চাইছি, তারপরে আপনার ক্যালকুলেশন করতে হবে। আপনি যদি সেটা চিত্র দিয়ে করেন তাহলে আপনার নিজের জন্যই সেটা সুবিধা হবে, আপনার নিজের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, যে কতটুকু এরিয়া আমি আসলে চাইছি। এমনিতে আমার পড়া বোঝা যাচ্ছে তো, আপনারা বুঝতে পারছেন তো? জি ম্যাম তুই বুঝছ নাই? আমি তো আমার ভালো লাগে না এটা। এটা তুই একটা এই কাম করে, হচ্ছে সব আমি যেটা নরমাল করতে আছি এখন ডিস্ট্রিবিউশনের তোর কথাবার্তা। অফিসে বসে আছে না এই ক্লাসগুলো আমি রিভিউ দেখি না আমাদের এখানে যে এখানে তো তিনটা ফিগার হবে, যে তিনটা জিনিস চাইছে কি তিনটা জিনিস চাইছে আমাকে আমি তিনটা কত ফিগার ক্লাসে আছে, আমি মোটামুটি আপনাদের একটা ফিগারের মধ্যে দেখাই দিলাম আর কি, মেইনলি আলাদা আলাদা করে দেখাতে গেলে তখন তো একটা ফিগারের মধ্যে দেখা আমার মূল সমস্যা হচ্ছে তোর বাদন রান্না হয়ে যাবে না, আমি বাল বুঝি না কিছু, আমি বাদন রান্নার ক্লাসও বুঝি সেজন্য না, যে তিনটা ফিগারের মধ্যে এরা কিন্তু তিনটা ফিগারের মধ্যেই বুঝাইছে, এই যে এটা একটা ফিগার, এটা একটা ফিগার, এটা একটা ফিগার। সো ফিগার রাখতে হবে, যত রকম ম্যাথ থাকবে যতগুলো
সবগুলো আগে করতে হবে নাকি মেথড পরে করতে হবে? কি ফিগারটা ফিগার কি পরে করতে হবে? পরে করলে তো সবার করতে আগে হবে। করতে হবে, ম্যাথেরও আগে। মানে মনে করেন আমার কোশ্চেন দেখেই আপনার ফিগার এঁকে নিতে হবে। কোশ্চেন দেখেই যাতে ফিগারটা কেমন হবে সেটার জন্য বুঝতে পারেন যে 31 ইঞ্চি থেকে বড় চাইছি। মানে মনে করেন যে এইটাই যেরকম আমি আমার একটা এরকম একটা অঙ্ক দরকার। এইটাই যেরকম আমি মাঝখানে 30 মানে মিনিমাম আমার দেওয়া আছে 30, সেই জন্য আমি 30 দিয়েছি। এদিকে আমি 25, 26, 27, 28 দিয়েছি। এরকম কোনো কিছু আপনাদের এক্সারসাইজের এসব ম্যাথ করার সময় লাগবে না। এক্সারসাইজের সময় আপনার খালি করতে হবে কি, জাস্ট একটা এরকম নরমাল কার্ভ আঁকবেন। এই নরমাল একটা কার্ভ আঁকবেন, মানে একদম ফ্রি হ্যান্ডে একটা আঁকবেন, কোনো পেন্সিল টেন্সিল কিচ্ছু লাগবে না। দেন বলেছে জেড এর মান 0, তাহলে এই যে 0, এই 0 বরাবর 0 সবসময় মাঝখানে থাকে, 0 সবসময় মাঝখানে থাকে, এটা মনে রাখবেন। 0 থেকে 5.67 তার মানে ডান দিকে, ডান দিকে যাবে। হ্যাঁ আন্দাজে দিবেন, মানে এটা তো মেপে ঝুঁকে কিছু দিতে হবে না। জাস্ট মনে করেন সে ফর এক্সাম্পল আপনি দিলেন এটা 5.67, হ্যাঁ, তারপরে এইটুকুর এরিয়া কতটুকু আমার দেখাতে হবে। এই যে এই এরিয়াটা আপনার এই যে চিত্র যখন আঁকবেন এভাবে করে এঁকে দিবেন, এই এরিয়াটাকে জাস্ট এরকম দাগ 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 দিয়ে দিবেন। এই চিত্রটা মানে এই এরিয়াটা আমার জানতে হবে, এই এরিয়াটা কত, জাস্ট এভাবেই চিত্র আঁকবেন। জাস্ট সরাসরি একটা টেবিলে একটা ফিগার এঁকে 0 কোথায় বসবে, 5.75 কোথায় বসবে, দেন কতটুকু এরিয়া আমার লাগবে সেখানে জাস্ট কোনো রকম ডট 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 দিতে পারেন, লাইন 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 দাগ দিতে পারেন, বা আমি যেরকম এরকম একটা হিজিবিজি একটা টেনে দিলাম, এটুকু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট বুঝাবেন যে এরিয়া আমার ওইটুকু, ঠিক আছে? সো অসুবিধা হবে না। নেক্সট দিন আমি ইনশাআল্লাহ সুন্দর করে দেখিয়ে দেব সবকিছু। আর ম্যাম একটা কথা ম্যাম, আমরা যে প্রথম যে ওভারভিউ যে এটা দেখলাম, ফিগারটা দেখলাম, সেটা হচ্ছে -3 থেকে +3 পর্যন্ত ছিল। এটা হচ্ছে নরমাল ভাবে আমরা একটা ধরে নিয়েছি, এবং 0 ছিল হচ্ছে মিডল। এখন আমরা যদি এক্সটেন্ড করতে থাকি তাহলে কি প্লাসে যদি যা বাড়বে -3 কি সে একই বাড়বে? কারণ হচ্ছে এটা ডান দিকে যতখানি বাড়বে বাম দিকেও ঠিক ততখানি বাড়বে। এদিকে যদি -4 হয় এদিকেও +4 হবে, এদিকে যদি -5 হয় ইয়া করব আর কি। এদিকেও +5 হবে। দেখেন একদম হুবহু এক, এখানে -3 এখানে -3 এখানে -2.5 এখানে 2.5, মানে পুরোপুরি সিমেট্রিক, পুরোপুরি সিমেট্রিক। বাম সাইডেও যা ডান সাইডেও তা, খালি 0-র জন্য 0-র বাম সাইডে তো আমরা সবসময় মাইনাস থাকে আর 0-র ডান সাইডে প্লাস থাকে, এই জন্য মাইনাস এবং প্লাস এই চিহ্নটা এসেছে। তাছাড়া সবই একদম হুবহু একই থাকবে, নরমাল ডিস্ট্রিবিউশনের ক্রাইটেরিয়াই হচ্ছে এটা। হ্যাঁ ম্যাম, আপনি বলছেন আবার একটা কথা বলছিলেন যে আমরা যেটা নরমাল লাইফের এক্সপেরিয়েন্স হয় যেটা, সেটা একটু ভিন্ন হয় কিন্তু তারপরে নরমাল চলে আসে। মানে আমরা ধরেন ভিন্ন কিভাবে হয়, ভিন্ন কিভাবে হয়, ধরেন যে আমার নরমাল কার্ভ তো এটা হচ্ছে গিয়ে একদম বইয়ের ভাষায়। তো রিয়েল লাইফে সবকিছু তো বইয়ের ভাষা অনুযায়ী চলে না, রিয়েল লাইফে অনেক কিছু অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে রিয়েল লাইফে। তো আমি অ্যাজাম্পশন ধরে নিলাম এটা নরমালি ডিস্ট্রিবিউশন ফলো করতেছে। ধরেন যে রিয়েল লাইফের একটা ডেটা সেট আমি প্লট করলাম, প্লট করার পরে সেম নরমাল ডিস্ট্রিবিউশন কিভাবে এটা আসতেছে, তো নরমাল ডিস্ট্রিবিউশনের মতোই এরকম হতে 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 এই জায়গায় মানুষের সংখ্যা একটু বেশি হয়ে গেছে, সেজন্য কার্ভটা একটু এমন হয়ে গেছে। দেন আবার এইভাবে করে করে আসতেছে, হুবহু একদম নরমাল ডিস্ট্রিবিউশনের মতোই হয়েছে, খালি এইখানে একটু ফ্ল্যাকচুয়েশন হয়েছে, মানে নাম্বারের সংখ্যা মানে মানুষের সংখ্যা একটু বেশি হয়ে গেছে। এখানে নরমালি আমরা ধরে নিয়েছিলাম একটু স্মুথ হবে, কিন্তু এখানে স্মুথ হয়নি, একটু এই সাইডে বেশি মানুষ হয়ে গেছে। তখন আমরা কি করি, টোটাল নরমাল ডিস্ট্রিবিউশনের মতোই সব কিছু ক্যালকুলেট করে এই এরিয়াটাকে কি করা হয়, এই এরিয়াটাকে আমরা এরকম করে বিয়োগ করে দিই, হ্যাঁ, বিয়োগ করে নরমাল ডিস্ট্রিবিউশন বানিয়ে নিই। আর দেন এই এরিয়াটাকে আমরা আলাদাভাবে মেজার করে ওইটার সাথে যোগ করে দিই, ঠিক আছে? এটা হলো আমরা কোন একটা সাবজেক্টের জন্য পড়ছিলাম, বেইজিয়ান স্ট্যাটিস্টিক্স না বেইজিয়ান স্ট্যাটিস্টিক্সে মনে হয় আমাদের এগুলা পড়ছিলাম আর কি, এই টপিকগুলো। যে একটু ফ্ল্যাকচুয়েটেড হলে তখন কি করি, ওইটাকে মাইনাস করি, প্রথমে এটুকুকে বাদ দিয়ে স্মুথ করে নিই, করে নিয়ে ওই যে অংশটুকু ফ্ল্যাকচুয়েট হয়েছে সেই অংশটুকুর ক্ষেত্রফল বা এরিয়া আলাদাভাবে আমরা কোনোভাবে ক্যালকুলেট করে নিই ইন্টিগ্রেশনের মাধ্যমে, বা এরিয়া যেভাবে বের করে আর কি, ইন্টিগ্রেশনের মাধ্যমেই তো এরিয়া মেইনলি বের করা হয়, তো বের করি।
করে দেন এই নর্মাল কার্ভের সাথে যোগ করে দিই ওই অংশটুকু। যেহেতু এই অংশটা বেশি, এই অংশটা যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে বেশি বা 1 এর থেকে, তখন আমার কার্ভ টোটাল কার্ভের এরিয়াটা তখন আমার একটু বড় হয়ে যায়। এই টাইপের আর কি। ওসব কিছু আপনাদের লাগবে না, জাস্ট জানার জন্য বললাম। ম্যাম হ্যাঁ বলেন। জি ম্যাম, ওই যে নরমাল ডিস্ট্রিবিউশনের যে মানে সূত্রটা আপনি যেটা দিলেন ওইটা কি আমরা দিব নাকি বইয়ের আপনাদের যেটা আছে যেটা আপনাদের মনে রাখার সুবিধা হয়, আমি যেটা লিখে দিলাম সেটা মেইনলি আমার মনে রাখার সুবিধা। হ্যাঁ, আমি ওইভাবে মনে রাখি, সেজন্য ওটা আমি দিয়েছি। আপনাদের যদি বইয়ের এটা মনে থাকে দিতে পারেন। আমি যেটা লিখলাম সেটা যদি মানে একই তো সূত্র, জিনিসটা কিন্তু একই, সাজানো গোছানো হয়েছে একটু আলাদা ভাবে, তাছাড়া মেইনলি কিন্তু একই জিনিস। সো আপনারা যেটা ইচ্ছা। ঠিক আছে ম্যাম। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ঠিক আছে, সবাই ভালো থাকেন। নেক্সট দিন আমরা এই এক্সারসাইজগুলো করব। এক্সারসাইজগুলো নরমাল ডিস্ট্রিবিউশন টেবিলটা কেমন সেটা দেখব এবং এই এক্সারসাইজগুলো করব। ওকে ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, আজকে এখন দেখতেছি 20 জন। ও এই দাদু, নাহিদ কেমন আছো? আমি আর কেমন থাকবো, তুমি তো জানোই।